আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল আমিন, সুন্দরবন টেকনিক্যাল কলেজের ইনস্ট্রাক্টর। আজ আপনাদের আমি ভলিবল এবং অ্যাথলেটিক্স দুইটা বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমি ভলিবলে আলোচনায় যাই। ভলিবল ছোট্ট ছোট্ট ইতিহাস, ভলিবল কোথায় কিভাবে সৃষ্টি, কোথা থেকে কিভাবে হলো ভলিবল, এই ধরনের কিছু কিছু ইতিহাস। তো ভলিবলের ইতিহাসে আমরা দেখি ভলিবল প্রথম শুরু হয় আমেরিকাতে। জি মর্গান আমেরিকার এই খেলা উদ্ভাবন করেন 1895 সালে। তিনি প্রথম আমেরিকায় এই খেলাটার উদ্ভাবন করেন। তাহলে ভলিবল খেলার যিনি সৃষ্টিকারী, তার নাম জি মর্গান, আমেরিকার বাসিন্দা। এটা আমাদের মনে রাখতে হবে। ভলিবল খেলার প্রথম নাম ছিল মিন্টোনেট। এর আগে পূর্বের নাম ছিল মিন্টোনেট। 1932 সালে প্রথম চেকনোস্লোভাকিয়ায় ভলিবল ফেডারেশন গঠিত হয়। প্রথম ভলিবল ফেডারেশন গঠিত হয় 1932 সালে চেকনোস্লোভাকিয়ায়। এরপরে জাপানে 1927 সালে জাপানে, তারপর 1928 সালে আমেরিকায় ফেডারেশন গঠিত হয়, ভলিবল ফেডারেশন গঠিত হয়। এরপরে 1929 সালে প্রথম অলিম্পিকে ভলিবল পা দেয়। প্রথম অলিম্পিকে ভলিবল পা দেয়। ভলিবলের যে ইন্টারন্যাশনাল নাম, যে ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল, FIVB, ফিভা ভলিবলের তাহলে নাম আমরা যদি বলেন তো আমরা একটু লিখে দিতে পারি। দেখা যাচ্ছে FI ফেডারেশন, FIVB ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল অ্যাসোসিয়েশন, ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল, ভলিবলের আন্তর্জাতিক যে সংস্থা, তার নাম FIVB, ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল, ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল। কি ভিডিও কলে আসছেন নাকি কেউ? হুম। তাহলে এটা হলো ইন্টারন্যাশনাল নাম। এবার আমাদের বাংলাদেশের কি নাম? আমরা বাংলাদেশ ভলিবলের নাম একটু দেখি। BVF, বাংলাদেশ ভলিবল, BVF, বাংলাদেশ 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 ভলিবল ফেডারেশন।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন বাংলাদেশে গঠিত হয় 1972 সালে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন গঠিত হয় 1972 সালে। আর ইন্টারন্যাশনাল যে ভলিবল ফেডারেশন বললাম, এটা গঠিত হয় 1929 সালে। এবার গেল আমরা দেখি এশিয়া ভলিবলের নাম কি? এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের নাম কি? এবিসি। এবিসি এবিসি, ঠিক আছে তো ভাই? আমরা দেখি এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের নাম কি? বাইরে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু যাচ্ছি বাইরে আসতেছি। আচ্ছা ঠিক আছে তো। এশিয়া ভলিবল, এএস আই এশিয়া এশিয়া এশিয়ান ভলিবল কনফেডারেশন। তাহলে এশিয়া ভলিবলের নাম এশিয়ান ভলিবল কনফেডারেশন। এশিয়ান ভলিবল কনফেডারেশন। তাহলে আমরা বাংলাদেশ ভলিবল সংস্থার নাম জানলাম, আন্তর্জাতিক ভলিবল সংস্থার নাম জানলাম, এশিয়ান ভলিবল সংস্থার নাম জানলাম। এই তিনটি বিষয় এগুলো আমাদের জানা দরকার। এই মিনিং গুলো লিখে দিয়েছি, আপনারা ভিডিও পড়ে নেবেন, এগুলো জানা জরুরি। এরপরে আমরা এই ভলিবল খেলার আইন আছে, 23টি আইন আছে। আইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইনের বাইরে খেলা চলে না। আপনারা জানেন যে ক্রিকেট খেলার আইন আছে, ভলিবল খেলার, ফুটবল খেলার, সে আইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আইনে যাব, তার আগে আমরা ভলিবল খেলার মাঠ অঙ্কনটা তো দেখে নেই অত্যন্ত ভালো করে। ভলিবল খেলার মাঠ আমি আগেও ক্লাসে ভলিবল খেলার মাঠ দিছি, তারপরে আমি দেখে নিই আপনাদের ভলিবল খেলার মাঠের আগে আমরা দেখা যাচ্ছে। এটা একটা, এখানে থেকে স্কোরার টেবিল। এটা হলো স্কোরার টেবিল। এটা হলো স্কোরার টেবিল। আর ভলিবল খেলার মাঠ 9/8 9 মিটার, আর 8 মিটার দৈর্ঘ্য প্রস্থ 9 মিটার 18 মিটার। এটা ভলিবল খেলার মাঠ নামে কোনো লিখিনি, মাঠ ভিতরে জাস্ট এরিয়া করে দিলাম। এইবার এই জায়গা থেকে একটু ওয়াল মারতে চাই, ওয়াল মারতে জায়গা এইখানেও থাকবে ওয়াল মারতে জায়গা। তাহলে দুই মাথায় কেন বললাম? ওয়াল মারতে জায়গা। এইখানে বসবে দল। এই ওয়াল মারতে সাইড দিলাম আমরা, ওয়াল মারতে জায়গা এখানে বসবে দলের বসার জায়গা। এখানে একটা, এখানে একটা, কি দলের 18 দলের বসার জায়গা। দলের বসার জায়গা, একটা দলের বসার জায়গা, এখানে একটা দলের বসার জায়গা। এরপরে আছে স্কোয়ার টেবিল দিচ্ছি, দলের বসার জায়গা। এরপর আমরা মাঠটা অঙ্কন করি। 3 মিটার, 3 মিটার এরিয়া, আর এটা 6 মিটার এরিয়া।
3 মিটার এরিয়া 6 মিটার এরিয়া। এইবার এখানে সার্ভিসিং, সার্ভিসের জায়গা। 3 মিটার এরিয়া, 6 মিটার এরিয়া, সার্ভিসিং এর জায়গা, এগুলো হলো মুক্ত অঞ্চল বলে। এগুলো বলা হয় মুক্ত অঞ্চল। এপাশ ওপাশ দুই পাশ এটা হলো মুক্ত অঞ্চল। এপাশ এবং দুই পাশ এগুলো সব মুক্ত অঞ্চল। এসবগুলো সব মুক্ত অঞ্চল। যাক, ভলিবলের মাঠ কিন্তু খুব বড় না। এই যে 3 মিটার আর 6 মিটার, তাহলে 6 আর 3 9 18 মিটার এলো ভলিবলের। আর এই মাঝখানে নেট থাকে, পোল থাকে, খুঁটি থাকে, নেট। এই হলো ভলিবলের ছোট মাঠ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা করি, যে ভলিবলের 23টার মধ্যে একটা আছে খেলার মাঠ। তা খেলার মাঠটা কেমন হবে? খেলার মাঠটা সমতল হবে। আন্তর্জাতিক মাঠ কাঠ হোক আর তার একটা কিছু আবরণ হোক, সেরকম মানে খেলার উপযোগী একটা মাঠ তৈরি হবে। এগুলো খেলার মাঠ। এবার খেলার মাঠে এই যে মাপগুলো, পোলগুলো সঠিক হবে। এই যে দলের বসার স্থান, স্কোরার টেবিল, মুক্ত অঞ্চল, দলের বসার স্থান, এইগুলো সব সঠিক হবে। এটা হলো খেলার মাঠ। এরপর সে নেট বা পোল, এই যে নেট, মাটি থেকে 8 ফুট উঁচু নেট থাকবে। নেট তো জানেন, নেট আর পোল দুটো বাঁশ, দুই মাথায় দুটো বাঁশ বা রডের স্ক্রিপ থাকবে, যাতে নেটটা বাঁধতে হবে। নেট এদিকে হবে 2.5 ফুট। এইবার নেটের দুই মাথায় 2.5 ইঞ্চি করে সাদা শক্ত কাপড় দিয়ে বর্ডার হবে। নেটের জালগুলো হবে, নেটের রং হবে কালো। নেটটা খুব শক্ত করে আবরণ দিয়ে বাঁধতে হবে, যেন বলটা তো জয় না যায়, বলটা লেগে আবার যেন ফিরে আসে। এটা নেটের গুরুত্বই। এরপরে আছে বল। তো ভলিবল খেলার বল 260 গ্রাম থেকে 270 গ্রাম ওজন হতে হবে। ভলিবল খেলার যে বল, এটা চামড়া দ্বারা আবৃত থাকতে হবে। চামড়া একটু মোলায়েম, এর ভিতরে ব্লেডার থাকতে হবে, ব্লেডার থাকতে হবে আইনের ভিতরে বলা স্যার যেটা। আর এর ওজন হবে স্যার এন্টিনার থাকে না স্যার 260 গ্রাম এন্টিনার? থেকে 270 গ্রাম। কিছু বলবেন? জি স্যার, এন্টিনার থাকে এই যে নেটের উপরে নাকি? হ্যাঁ, এন্টিনার হ্যাঁ, থাকে না দুইটা নাকি? একটু জোরে দুইটা বলেন। এন্টিনার থাকে নাকি? দুইটা এন্টিনার থাকে। দুইটা? এন্টিনার এন্টিনার ওই যে নেটের উপর দিয়া, নেটের উপর দুইটা এন্টিনার থাকে। হ্যাঁ, 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 ঠিক আছে। অ্যান্টেনা থাকে দুইটা, বুঝলেন? আচ্ছা, এরপরে তাহলে বললাম ওর ওজন 260 থেকে 270 গ্রাম। আর এর পরিধি হবে 65 থেকে 67 গ্রাম। এর পরিধি, বলের যে পরিধিটা 65 থেকে 67 ইঞ্চি। এরপরে আছে দল। ভলিবলের 12 জন নিয়ে একটা দল গঠন হয়। খেলার মাঠে অংশগ্রহণ করে, খেলায় নামে 6 জন। 12 জন নিয়ে অংশগ্রহণ করে, 6 জন খেলা করে। আমি তাদের অবস্থান দেখাই। এই যে সামনের জন্য ডেঞ্জারাস লাইনে এখানে 3 জন থাকবে, আর এখানে 3 জন থাকে। এখন আধুনিক খেলায় এরা পরিবর্তন হয়। এই যে পিছনের 3 জন এখানে আসলে, এসে সে পুল দিতে পারবে, সে কিন্তু নেট পার করতে পারবে না। পিছন থেকে সামনে আসতে পারবে লিভার হিসেবে, কিন্তু সে এসে একজনকে সাহায্য করবে। সে কোনো বল চাপ মারতে পারবে না বা নেটের ওই পাশে পার করতে পারবে না, যারা পিছনে 3 জন থাকেন। এই গেল। আর সে এই পিছনে এই জায়গায় 3 মিটার বাইরে থেকে সে চাপ মারতে পারবে, চাপ ইচ্ছা করতে পারবে, অসুবিধা নেই। গেল। আর সার্ভিসিং পয়েন্ট দেখতেন, এখান থেকে সার্ভিসিং করে। এটা রোটেশন অনুযায়ী সার্ভিসিং হয়। তা আমি মুছে রোটেশনটা একটুখানি দেখাই দেবো, রোটেশনটা কেমন হয়। এটা মুছে দেয় না।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এই যে একজন সার্ভিসিং করবেন, ফল্ট হলে এক আসবে ছয়ের এখানে, দুই আসবে একের এখানে সার্ভিসিং করতে, না এক যাবে দুইয়ের কাছে সার্ভিসিং করতে, আর দুই আসবে এখানে, এক যাবে এখানে, ছয় যাবে পাঁচের কাছে, পাঁচ যাবে চারের কাছে, চার যাবে তিনের কাছে, তিন যাবে দুইয়ের কাছে। এভাবে রোটেশন হবে। সার্ভিসিং করছে, পয়েন্ট নিচ্ছে অটোমেটিক, কোনো রোটেশন না। বিপক্ষ দল পয়েন্ট নিল, তারা রোটেশন করবে। এবার বিপক্ষ দল সার্ভিসিং করছে, তারা পয়েন্ট হচ্ছে, রোটেশন না। আমরা আবার পয়েন্ট পেলাম, তখন কি আমরা আবার একটা রোটেশন করবো, তখন আবার দুই এখানে ছিল, যখন ঘুরে গেল তখন দুই এখানে এসে গেল, দুই এখানে, এক এখানে, ছয় এখানে, পাঁচ এখানে, চার এখানে, তিন এখানে। এবার যখন আবার রোটেশন রাখতে হবে, তিন আসবে দুইয়ের কাছে, তাহলে তিন আসবে দুইয়ের কাছে, দুই যাবে একের কাছে, এক যাবে ছয়ের কাছে, ছয় যাবে পাঁচের কাছে, পাঁচ যাবে চারের কাছে, চার যাবে তিনের কাছে। ও, এগুলো ছয় যাবে, চার যাবে। তাহলে কি রোটেশনটা বোঝা গেছে না? যেভাবে একটা একটা করে রোটেশন করবে, তিন আবার দুই এখানে যাবে, চার এখানে আসবে, দুই এখানে যাবে, এক এখানে যাবে, পাঁচ এখানে যাবে, ছয় এখানে যাবে, এইভাবে রোটেশনটা করবে খেলার রোটেশনে। ভলিবল খেলার তরুণ রোটেশন, তার রোটেশনটা বোঝা গেছে না? তাছাড়া আরো স্যার ব্যবহারিক রোটেশন, সকলকে দাঁড় করাই দিয়ে যখন ঘুরিয়ে দেওয়া হয়, তখন মোটামুটি একদম স্পষ্ট বোঝা যাবে রোটেশন। এই গেল স্যার ভলিবল। লিবারুলকে এবার আমরা যে আলোচনা করছিলাম যে দল, তাহলে 12 জন নিয়ে একটা, লিবারুল কি সার্ভ করতে পারে স্যার? হ্যাঁ, স্যার যে লিবারুল থাকে সে কি সার্ভ করতে পারে স্যার? না সে ছাড়তে যাবে না তখন। তাহলে 12 জন নিয়ে একটা দল গঠন হবে, 6 জন খেলবে, ঠিক আছে? এরপর আছে খেলার সাজ সরঞ্জাম। খেলাতে সাজ সরঞ্জাম, তাদের কেডস পরা থাকবেন, হাফ প্যান্ট পরা, জার্সি পরা। ম্যাক্সিমাম জার্সিতে 1 থেকে 12 পর্যন্ত নাম্বার হলে ভালো হয়, 1 থেকে 15-এর মধ্যে নাম্বার মোটামুটি দেওয়া হয়। এদের সাজ সরঞ্জাম এনাম, একই কালারের জার্সি থাকবে। তাদের আহ, হাত পায়ে কোনো মুখ থাকবে না, খেলোয়াড় সুলভ খেলবে, এরকম জার্সি মানে একটা সাজ সরঞ্জাম থাকবে তাদের, সৌন্দর্য একটা। এরপর খেলোয়াড়দের দায়িত্ব, যে কে কোথায় দায়িত্ব পালন করবে, এই যে রোটেশন দেখাই দিছিলাম, বা একটা খেলার যে কিভাবে দায়িত্ব পালন করবে সে, যে তিনটা আছে বলটাকে পার করতে হবে, কোনটা ফিঙ্গারিং, হ্যাঁ কোনটা আপার হ্যান্ড, এগুলো থেকে বুঝে নিয়ে সেই খেলার নিয়ম অনুযায়ী সে খেলবে। এটা হলো খেলার দায়িত্ব তার। এই গেল খেলার প্রস্তুতি বা অনুষ্ঠান। খেলার আগে যে প্রস্তুত নেবে, একটু ওয়ার্ম আপ জায়গা দেখা দিয়েছিলাম, খেলার আগে সে প্রস্তুত নেবে, বা রেফারি মহোদয় তারাও প্রস্তুত নেবেন, খেলোয়াড়দেরকে দেখবেন যে কার কি অবস্থা, কোন দলের কতজন, এগুলো সঠিকভাবে দেখে নিয়ে তারপর খেলা মোটামুটি শুরু করে। এরপরে আছে খেলোয়াড়দের অবস্থান বা ঘূর্ণন। এক্ষুনি যেটা রোটেশন দেখাচ্ছিলাম, খেলাতে কে কোথায় দাঁড়াবে, যে অবস্থান বা ঘূর্ণন যেটা, ওটা রোটেশন বলা হয়। খেলার সাময়িক বিরতি, ইন্টারন্যাশনাল খেলায় 5 সেটে খেলা হয়, 5 সেটে খেলা হয়, কোন কোন জায়গায় 3 সেটে খেলা হয়। লাইন চলে গেল না তো? কোন কোন জায়গায় 3 সেটে খেলা হয়। এখন এই যে একটা সেট শেষে 2 মিনিট সময় পাবে দুই দলের প্লেয়ার, লাইন দিয়ে যে কোনো প্লেয়ার যার যার ডাইন সাইড দিয়ে তারা তাদের স্থান বা দল বদল করবে, পাশ বদল করবে। এইবার
তারা ডাইন দিয়ে তাদের পাশ বদল করবে। এবার খেলার যে সেটের প্রত্যেকটা সেটে 2 মিনিট করে বিরতি বললাম। এরপরে গিয়ে যখন একটা খেলা নিষ্পত্তি হবে কিভাবে, খেলার ফলাফল, এই যে 2 দলের খেলা যখন হয় 5টা সেটের ভিতরে 3টা সেট যে কোনো একজন জিতবে, 3 সেটের খেলা হলে 2 সেট জিতবে। এরকম জেতাটা যখন হবে, ভলিবল খেলায় 25 পয়েন্টে গেম। এবার একটা দল জিততে হলে তাকে কমপক্ষে যখন খেলা ডিউ বা 24-24 হয়ে যায়, 23-23 হয়ে যায়, তখন খেলার কমপক্ষে 2 পয়েন্টের ব্যবধানে একটা দল জিতবে। যদি 24-24 হয়ে যায়, খেলা চলবে, তখন কিন্তু 26-24 এরকম 2 পয়েন্টের ব্যবধানে একটা দল জিতবে, 25 পার হয়ে যাবে। এভাবে যদি আবার 25-25 হয়, তখন কিন্তু 27-25 এরকম ব্যবধানে এভাবে চলতে থাকবে। 29 পয়েন্ট পর্যন্ত যাবে, তারপরে গিয়ে দেয় 1 পয়েন্টের ব্যবধান হয়ে যাবে। এরপরে খেলোয়াড় পরিবর্তন, 6 জন খেলোয়াড়কে পরিবর্তন করা যাবে, একসাথে হোক আদার ভাবে হোক। খেলা পরিবর্তন করতে হলে আমাদের স্কোয়ার এখানে যে পরিবর্তন স্থান আছে, সেই পরিবর্তন স্থানে গিয়ে খেলোয়াড় পরিবর্তন করতে হবে, খেলা পরিবর্তন করা যাবে। আচ্ছা, পরিবর্তনের বিরতি বলেছি যে এক এক সেটে 2 মিনিট করে বিরতি, আর যখন 4 সেট খেলা হয়, 5 সেট গড়াবে, তখন লাস্ট সেটে 5 মিনিট বিরতি দিতে পারবে, 5 মিনিট বিরতি দেখবে। এর মধ্যে খেলার ভিতরে টাইম আউটও নিতে পারবে। খেলার ফলাফল বলেছি, খেলাতে অ্যাকশন বা ত্রুটি, তাহলে খেলোয়াড়রা তাদের স্ব স্থানে একটা সৌন্দর্য বজায় রেখে খেলা চলবে। আর কিছু ত্রুটি আছে খেলার ত্রুটি, যেমন কোন প্লেয়ার বিপক্ষ দলের নেটের বাইরে থেকে মারতে পারবে না, বিপক্ষ দলের যে নেট, সেই নেটের বাইরে থেকে মারতে পারবে না, সেই নেটের বাইরে হাত নিয়ে মারা যাবে না। আবার দাগে পা দিয়ে কেউ সার্ভিসিং করতে পারবে না, সার্ভিসিংটাকে টস করে করতে হবে। তারপর এই যে মারার কৌশল, হাতে এরকম হাত দিয়ে এরকম মারাও যাবে না, এরকম কিছু কৌশল আছে। এগুলো হলো খেলার অ্যাকশন বা ত্রুটি। কিছু কিছু খেলার খেলোয়াড় আছে, যেমন ওই যে মাঝখানে যে নেটের মাঝখানে যে দাগ, সেই দাগ পরে বিপরীত পক্ষের দলের কোর্টের ওখানে যাওয়া যাবে না। এইগুলো হলো খেলার ত্রুটির মধ্যে পড়ে। বল যেমন নেটে বলে, একটা বল নেটে আসলো, নেটে লেগে বলটা চলে আসলে সেই বলটাকে আবার মারার যোগ্য হয়ে যাবে, আবার 3 পার করতে পারবে না। আচ্ছা, বল টাচ স্পর্শ, এগুলো জানেন, বলটাকে আমাদের তিনবার টাচ করে স্পর্শ করে বলটাকে বিপক্ষ দলের কোর্টে পাঠাতে হবে। 4 টাচ দিলে কিন্তু সেটা হবে না, 1 টাচে পাঠানো যাবে, 2 টাচে যাবে, সর্বোচ্চ সে 3 টাচ পাবে, 3বার সুযোগ পাবে। তার ভিতরে বলটাকে বিপক্ষ সীমানায় প্রবেশ করতে হবে। এবং বিপক্ষ সীমানায় প্রবেশ করা বল নেটের ওই কোণায়, আমি কিন্তু নেট পার করে আমার হাতকে নিতে পারবো না। যখন ব্লক দেবো, তখন কিন্তু আমি হাতটাকে ব্লক দিতে পারবো নেটের ওপাশে, কিন্তু নেটে টাচ করা যাবে না। ব্লকের সময় শুধু হাত বাইরে যেতে পারে, কিন্তু নেটে টাচ করা যাবে না। নেট টাচ হলেই বিপক্ষ দল কিন্তু একটা পয়েন্ট পেয়ে যাবে। আচ্ছা, বিপক্ষ সীমানায় প্রবেশ করা যাবে না, বিপক্ষ দলের যে সীমানা, আমার তলার থেকে হোক, যার থেকে প্রবেশ করা যাবে না। আক্রমণ বা হিট, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস থেকে, যে আক্রমণ করা, হিট করা। এই যে 3টা আছে, একজন সার্ভ করলো, একজন বল তুললো, আর একজন সুন্দর করে ফিঙ্গার করে বানাই দিল, আর একজন চাপ মারলে, যে হিট বা আক্রমণ করা, পয়েন্ট নেওয়া, এটা হলো আক্রমণ বা হিট। বিপক্ষ দলের ব্লক দেওয়া, ব্লক বললাম যে বিপক্ষ দলের যখন চাপ মারবে, আমরা তখন হাত উঁচু করে এক হাত দিয়ে, 2 হাত দিয়ে ব্লক দিতে পারবো। ব্লকের সময় যদি নেটের অপাশে হাত যায়, সমস্যা নেই, নেটে টাচ না হলি এভাবে ব্লক দেওয়া যাবে। এবার রেফারিদের কিছু হাতের সংকেত আছে, রেফারিরা আউট হলে সেগুলো এইভাবে দেখাই দেয়, রেফারির পয়েন্ট হলে এরকম ভাবে দেখাই দেয়। এই যে রেফারিদের কিছু হাতের সংকেত আছে, সাহিত্য সহকারী রেফারিরা যারা কোর্টে পড়লে দেখা দেয়, বাইরে গেলে দেখাই দেয়, সংকেত আছে রেফারিদের কিছু। এই প্রথম রেফারি, দ্বিতীয় রেফারি, আমাদের প্রথম রেফারি একজন থাকেন, দ্বিতীয় রেফারি 2 জন থাকেন, একজন দ্বিতীয় রেফারি সাহায্যকারী করেন, আর একজন রোটেশন দেখেন। আচ্ছা, এছাড়াও স্কোরার একজন থাকবে, আর লাইনম্যান থাকবেন 4 জন।
4 জন লাইনম্যান থাকেন। স্কোরার কাজ তাহলে সে পয়েন্ট, কোন দলের পয়েন্ট হচ্ছে সেই দলের সেই পয়েন্টগুলো সংগ্রহ করা, কোন দলের ভুল ত্রুটি অপেক্ষা করা, সেগুলো সবচেয়ে নোট করার দায়িত্ব তার। আর লাইন্সম্যানদের দায়িত্ব বলটা বাইরে গেল কি বলটা ভিতরে থাকলো, এই লাইন্সম্যানদের দায়িত্ব। 4 জন 4টে দাগকে বেশি নেমেছে, 4টে দাগেই তারা দেখবে। এখন যে মানে ভলিবলের নিয়ম যে কোট টাচ, দাগ টাচ, বল রাইট, বল যেখানে বলো, বল যদি একটু দাগে টাচ করে সে বলটা রাইট। এইরকম লাইনম্যান এগুলো খুব গুরুত্ব সহকারে দেখেন। এখানে খুব বিতর্ক জনসম্ভাবনা ও লাইনম্যান এগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখেন। এটা গেল তাহলে আমাদের আহ পরিচালনা মহোদয়ের দায়িত্ব মানে কাজ। তাহলে একজন মূল রেফারি থাকেন, 2 জন সহকারী রেফারি থাকেন, 4 জন লাইনম্যান থাকেন, একজন অফিসিয়াল থাকেন। এই হলো ভলিবল খেলার মোটামুটি আইনের ভিতরে যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করলাম আমি। এরপরে আমরা একটু আলোচনায় যাব যে আমাদের অ্যাথলেটিক্স নিয়ে। তা অ্যাথলেটিক্সকে আমরা বোর্ডে যাই দেখি, মার্কারটা কোথায় রাখলাম, মার্কারটা না, একটু বোর্ডে গিয়ে আমরা দেখি অ্যাথলেটিক্সকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হলো ট্র্যাক ইভেন্ট আর একটা হলো ফিল্ড ইভেন্ট। একটা হলো অ্যাথলেটিক্সকে তাহলে 2টা ভাগে ভাগ করেছে, একটা ট্র্যাক ইভেন্ট, একটা ফিল্ড ইভেন্ট। ট্র্যাক ইভেন্টে যেগুলো আছে সেগুলো সব দৌড় সমীর, আপনারা জানেন। ট্র্যাক ইভেন্টে যেগুলো আছে সেগুলো সব দৌড় সমীর। আর ফিল্ড ইভেন্টে যেগুলো আছে জাম্প আর থ্রো। ফিল্ড ইভেন্টের মধ্যে দুটো আছে, জাম্প আর থ্রো। আর ট্র্যাক ইভেন্টে যেগুলো আছে সেগুলো সব দৌড় সমীর। এই ট্র্যাক ইভেন্টকে আমরা 3টি পর্যায়ে ভাগ করা হয়। ট্র্যাক ইভেন্টকে আমাদের 3টি পর্যায়ে ভাগ করা হয়। একটা হলো স্প্রিন্ট যেগুলো, আর একটা হলো লং ডিস্টেন্স রান, একটা হলো স্প্রিন্ট বলি আমরা। স্প্রিন্ট আর একটা হলো আর একটা হচ্ছে হাঁটা, যারা বলে ম্যারাথন। ম্যারাথন তাহলে ট্র্যাক ইভেন্টকে আমরা 3টে ভাগ করলাম, একটা স্প্রিন্ট, লং ডিস্টেন্স, একটা ম্যারাথন। আর ফিল্ড ইভেন্টকে আমরা 2টে ভাগে ভাগ করলাম। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা ফিল্ড ইভেন্ট পড়েছি। তাহলে ফিল্ড ইভেন্টকে আমরা 2টে ভাগে ভাগ করলাম, একটা জাম্প ইভেন্ট, একটা থ্রো ইভেন্ট। একটা হলো জাম্প ইভেন্ট, একটা থ্রো ইভেন্ট। আর একটা হলো একটা জাম্প ইভেন্ট, একটা থ্রো ইভেন্ট।
এখন জাম্পের মধ্যে কি থ্রোর মধ্যে কি আছে, এই জন্য আমরা একটা একটা ভাগ করি। তাহলে আমরা প্রথমে যাই ট্র্যাক ইভেন্টে, আমরা প্রথমে যাবো ট্র্যাক ইভেন্টে। ট্র্যাক ইভেন্ট, ট্র্যাক ইভেন্ট তাহলে স্প্রিন্ট, স্প্রিন্টের মধ্যে আছে আমাদের 100 মিটার, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 110 মিটার, আর আছে 4 × 100 রিলে, 4 × 100 রিলে, আর আছে আমাদের 800 মিটার, আর আছে 1500 মিটার, আর 4 × 400, 4 × 400 দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে না? মানে 4 × 400, এইগুলো আছে আমার ট্র্যাক ইভেন্টের। ট্র্যাক ইভেন্টের মানে লং ডিস্টেন্স যেগুলো না, ওই স্প্রিন্টের ভিতরে, ট্র্যাক ইভেন্টের স্প্রিন্টের ভিতরে আছে। এবার আমরা যাবো একটু লং ডিস্টেন্স যেগুলো আছে। লং ডিস্টেন্স যেগুলো, তাহলে লং ডিস্টেন্সের মধ্যে আছে 3000 মিটার, 3000 মিটার, 5000 মিটার, 3000 মিটার, 1000, এগুলো হলো লং ডিস্টেন্সের মধ্যে। 3000 মিটার, 5000 মিটার, 1000 মিটার, লং ডিস্টেন্সের মধ্যে। এরপরে লং ডিস্টেন্সের পরে আছে আমাদের ম্যারাথন। ম্যারাথন, ম্যারাথন বা হাঁটা ধরে বলে, যেগুলো এখানে আছে শুধু 20 কিলোমিটার, 50 কিলোমিটার। ম্যারাথনের মধ্যে দুটো আছে, 20 কিলোমিটার, 50 কিলোমিটার। এইগুলো আমাদের ট্র্যাক ইভেন্টের ভিতরে। তাহলে ট্র্যাক ইভেন্টের ভিতরে আমরা 3টে ভাগ দেখছি। প্রথম ভাগ আমরা এটা করে শেষ করে শোনাই। শোনেন ভাই, 10 মিনিট অপেক্ষা করতে হবে, কি মনে হচ্ছে দেখি? আর দেখেন নি, আর একটু বাকি ছিল। কেউ তো লাইনে সময় শেষ। সময় শেষ। ওই 10 মিনিট নাহলে তো আপনি কেউ আছে না, কেউ তো নাই তো লাইনে। অল্প একটু, কেউ একজন ছিল লাইনে, কেউ ছিল, তো নাই। ও চলে গেলে কোনো সময় শেষ বলে ওটাও আউট হয়ে গেল। হ্যাঁ? আর একটু রয়েছে, শুধু আমার ট্র্যাক ইভেন্ট শেষ, শুধু জাম্প ইভেন্টটা, থ্রো ইভেন্টটা দেখাবি হয়ে যাচ্ছে আর কিছু। কেউ তো 10 মিনিট ওয়েট করতে হবে। লেট করবো না তো, দেখাবো। কেউ তো নাই তো লাইনে।